জিও এয়ারটেল ভিআই 25% দাম বাড়ানোর সাথে সাথে মানুষ বিএসএনএল এর দিকে যাওয়া শুরু করে দিয়েছে। 3 জুলাই 2024 জিও তার প্রাইস বাড়ায়, সাথে সাথে এয়ারটেল ও ভিআই এই দাম বাড়ানোর প্রতিযোগিতায় নেমে পড়ে। একসময় 10 টাকা রিচার্জ করলে বছর পর বছর চলে যেত। এখনকার মতো প্রতি মাসে 300 টাকা রিচার্জ না করলে সিম বন্ধ হতো না। কারণ সেই সময় এমটিএস, আইডিয়া, ভোদাফোন, ডোকোমো, এয়ারসেল, বিপিএল, ইউনিনর, রিলায়েন্স, হার্টস, ভিডিওকন হাজার একটা প্রাইভেট অপারেটর ছিল, তাই দাম বাড়ানো সহজ ছিল না। কিন্তু এখন মাত্র 3টে প্রাইভেট অপারেটর আছে। জিও, যার কাছে 40% মার্কেট শেয়ার আছে, এয়ারটেল, যার কাছে 33% মার্কেট শেয়ার আছে, ভিআইয়ের কাছে 10 থেকে 15% মার্কেট শেয়ার আছে, বিএসএনএল, যার কাছে একসময় 70% মার্কেট শেয়ার ছিল, এখন তার কাছে মাত্র 7% মার্কেট শেয়ার আছে। কিন্তু কিভাবে এক সময়ের মার্কেট লিডার, সবচেয়ে বেশি প্রফিট দেওয়া ভারতের গর্বর এমন খারাপ অবস্থা হলো? সূচনা। বিএসএনএল, যার সম্পূর্ণ নাম ভারত সঞ্চার নিগম, যেটি 1 অক্টোবর 2000 সালে শুরু হয়, এর প্রাথমিক উদ্দেশ্য ছিল দেশের সব জায়গায় কানেক্টিভিটি পৌঁছানো, যাতে সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ করতে পারে এবং সুবিধাটা যতটা সম্ভব সস্তা করা। সেই সময় প্রাইভেট কোম্পানিগুলি কম ছিল এবং তারা শুধু শহর অঞ্চলের দিকেই নজর দিত, কিন্তু বিএসএনএল সরকারি কোম্পানি ছিল, তাই জনগণের কথা ভেবে বিএসএনএল দূরবর্তী গ্রামে, পাহাড়ে, জনবিরল এলাকায় সেখানে সম্পর্ক স্থাপন করে। প্রফিট মেকিং মেশিন। বিএসএনএল সরকারি কোম্পানি হওয়ায় সে প্রফিটের দিকে নজর দেয়নি, বাকিদের তুলনায় সবচেয়ে সস্তায় পরিষেবা দিয়েছিল। বিএসএনএল তবুও 2001 থেকে 2008 পর্যন্ত একবারও লসে যায়নি, পরন্তু 2002 থেকে 2003 পর্যন্ত 2000 কোটি টাকার প্রফিট করে। 2003 থেকে 2004 পর্যন্ত 3000 কোটি টাকার, 2004 থেকে 2005 পর্যন্ত 3600 কোটি টাকার প্রফিট করে। 2004-এ বিএসএনএল এয়ারটেলের পরে সবচেয়ে বড় টেলিকম ফার্ম হয়ে ওঠে। 2005-এ এয়ারটেলকে টপকে সবচেয়ে বেশি গ্রাহক বিএসএনএল যোগ দেয় এবং 2006-এ বিএসএনএল ইন্ডিয়ার টপ টেলিকম ফার্মে পরিণত হয়। কারাপশন এবং লস। 2004-এ দয়ানিধি মারান ভারতের টেলিকম মিনিস্টার হন। তার সময় 1 থেকে 1.5 বছর সব ঠিকই ছিল, কিন্তু 2006-এর দিকে বড় অফিসারদের প্রভাবিত করে নিজের ভাইয়ের সান নেটওয়ার্কের বিশেষ সুযোগ সুবিধা দিতে থাকে। তিনি 323টি বিএসএনএল এর কানেকশনের মিসইউজ করে। এই 323টি কানেকশন থেকে 51 লক্ষ কল করা হয়েছিল, যার দ্বারা বিএসএনএল এর প্রায় 1500 কোটি টাকা লস হয়। এই স্ক্যামের জন্য বিএসএনএল প্রফিট কমে 1200 কোটি টাকায় হয়ে যায়। 2G স্ক্যাম। 2007-এ এ রাজান ভারতের টেলিকম মিনিস্টার হয়। সেই সময় বিএসএনএল প্ল্যান করেছিল ওয়াইম্যাক্স টেকনোলজি আনার। স্পেকট্রাম অকশনে এ রাজান তার বন্ধুকে ওয়াইম্যাক্স টেকের জন্য স্পেকট্রাম কম দামে বেচে দেয়, যার ফলে বিএসএনএল এর উপর সিবিআই তদন্ত শুরু হয়। দেখা যায় বিএসএনএল এর ভিতর ভয়ঙ্কর রকম কারাপশন চলছে, যার ফলস্বরূপ বিএসএনএল কোনো নতুন টেন্ডার দিতে পারছিল না নতুন নতুন টেকনোলজি ব্যবহার করতে। অন্যদিকে বাকি সব প্রাইভেট কোম্পানিগুলি সময়ের সাথে সাথে নতুন টেকনোলজি ব্যবহার করতে শুরু করে। যে ওয়াইম্যাক্স টেকনোলজি বিএসএনএল 2006 শুরু করার কথা ছিল, তা 2013 শুরু হয়, যার ফলে বিএসএনএল এর শেয়ার 10% হয়ে যায়। 2014-য় তা কমে 8.6 হয়ে যায়। যেখানে অন্যান্য কোম্পানিগুলি 2.2 গিগাহার্টজ স্পেকট্রাম ব্যবহার করছিল, সেখানে বিএসএনএল-কে বাধ্য করা হয়েছিল 2.4 পুরনো স্পেকট্রাম ব্যবহার করতে, যার ফলে 2016 থেকে 2017 পর্যন্ত বিএসএনএল 4793 কোটি টাকা লস হয়। 2017 থেকে 2018 পর্যন্ত সেই লস 7992 কোটি টাকায় দাঁড়ায়। তাহলে বিএসএনএল বেঁচে আছে কি করে? জিওর আগমনের সাথে সাথে ভারত থেকে প্রায় 90% টেলিকম কোম্পানি শেষ হয়ে যায়। সেই পরিস্থিতি থেকে বেঁচে রয়েছে বিএসএনএল এমন গ্রামে, পাহাড়ে কানেকশন লাগিয়ে রেখেছে যেখানে জিও এয়ারটেল পৌঁছাতে পারেনি। 2 নম্বর, বিএসএনএল সরকারি কোম্পানি হয়, ভারত সরকার তাকে সাহায্য করছে। বিএসএনএল কিভাবে ফিরে আসছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 থেকে 6 বছরে প্রায় 3 লক্ষ কোটি টাকারও বেশি টাকা বিএসএনএল এর রিভাইভাল প্যাকেজ দিয়েছে। বিএসএনএল এর টাটা গ্রুপের টিসিএস এর সাথে 15,000 কোটি টাকার ডিল করেছে। এখনো পর্যন্ত 2.5 লক্ষ লোক নিজেদের সিম থেকে বিএসএনএল এর পোর্ট করেছে। প্রায় 20,50,000-এরও বেশি বিএসএনএল এর নতুন গ্রাহক যোগ দিয়েছে।